কেমিস্ট্রি ক্লাসে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কোভালেন্ট বন্ড নিয়ে আলোচনা করব। সমযোজী বন্ধন। আমরা জানি বন্ধন সমূহ তিন ধরনের: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ও সন্নিবেশ বন্ধন। আয়নিক বন্ধন ছিল ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, যেটা আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা করব সমযোজী বন্ধন। আমরা জানি সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে সমযোজী বন্ধন বলা হয়। বিজ্ঞানী জি এন লুইস 1916 খ্রিস্টাব্দে ধারণা করেন যে রাসায়নিক বিক্রিয়ার সময় কতগুলো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ না করে এক বা একাধিক ইলেকট্রন যুগল শেয়ার করার মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌলের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। প্রথমত বিজ্ঞানী 1916 সালে বিজ্ঞানী লুইস তিনি লক্ষ্য করেন যে ইলেকট্রন আদান প্রদান না করেও ইলেকট্রন শেয়ার ক্রিয়ার মাধ্যমে মৌলগুলা নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। রাসায়নিক বিক্রিয়ার সময় একই মৌলের বা সমজাতীয় মৌলের একই মৌল, যেমন ধাতু একই ধরনের ধাতু, অধাতু যেমন একই ধরনের অধাতু, হ্যাঁ, একই ধরনের মানে যেমন অধাতুগুলো একই ধরনের, ধাতুগুলো একই ধরনের, নিষ্ক্রিয় গ্যাসগুলো একই ধরনের। এইভাবে একই মৌলের বা সমজাতীয় মৌলের পরমাণুসমূহ প্রত্যেককে কি করবে, সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে এবং ওই ইলেকট্রন যুগল সংশ্লিষ্ট পরমাণুসমূহ সমভাবে শেয়ার করে নিজ নিজ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌলের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার মাধ্যমে যে রাসায়নিক বন্ধনে যুক্ত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তাহলে এখানে আমাদের যে বিষয়টা জানতে হচ্ছে যে সমজাতীয় মৌল, যেমন আমরা মূলত বলবো সমযোজী বন্ধন গঠিত হয় অধাতুদের মধ্যে। এখন অধাতুগুলো মূলত একই ধরনের মৌল। এগুলা কি করবে, ইলেকট্রন শেয়ার করে যুগল সৃষ্টি করবে। এই যুগলকে কি করে তারা সমভাবে শেয়ার করে নিজ নিজ কি করবে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌলের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এভাবে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন যৌগে উৎপন্ন যৌগকে সমযোজী যৌগ বলা হয়। ইলেকট্রন যুগল পরমাণুসমূহের মধ্যে সাধারণরূপে থাকে বলে পরমাণুসমূহ পরস্পরের নিকট হতে বিচ্ছিন্ন হতে পারে না এবং ইলেকট্রনসমূহ এক পরমাণু হতে অন্য পরমাণুতে স্থানান্তরিত হয় না, ফলে কোনো আয়নের সৃষ্টি হয় না। প্রতি ইলেকট্রন যুগলের জন্য একটি করে বন্ধন উৎপন্ন হয়, অর্থাৎ একটা ইলেকট্রনের জন্য একটা বন্ধন সৃষ্টি হবে। সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়া: একই মৌল বা সমযোজিত ভিন্ন মৌলের পরমাণুসমূহের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হতে পারে। বলা হচ্ছে যে একই মৌল অথবা সমজাতীয় ভিন্ন ভিন্ন মৌলের মধ্যে কি হতে পারে, সমযোজী বন্ধন গঠিত হতে পারে। একই মৌলের পরমাণুসমূহের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হলে মৌলের অণু এবং ভিন্ন মৌলের পরমাণুসমূহের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হলে যৌগের অণু সৃষ্টি হয়। অর্থাৎ একবার হবে মৌলের অণু, আরেকটা হচ্ছে যৌগের অণু সৃষ্টি হয়। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌলের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য দুটি পরমাণু পরস্পরের মধ্যে কত জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে তার উপর ভিত্তি করে সমযোজী বন্ধন তিন প্রকার: একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। অর্থাৎ কত জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে, যদি এক জোড়া হয় একক বন্ধন, দুই জোড়া হলে দ্বিজোড়া। এইভাবে একটি সমযোজী বন্ধন গঠনে করতে সংশ্লিষ্ট পরমাণুসমূহের প্রত্যেকটি হতে একটি করে ইলেকট্রন এসে একটি ইলেকট্রন যুগল গঠন করে। এভাবে দুটি সমযোজী বন্ধন গঠন করতে হলে দুই জোড়া এবং তিনটি সমযোজী বন্ধন গঠন করতে তিন জোড়া শেয়ারকৃত ইলেকট্রনের প্রয়োজন। প্রতিটি সমযোজী বন্ধনকে ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয়। নিচে সমযোজী বন্ধনের উদাহরণ দেওয়া হলো। আমরা যদি একক বন্ধনের ক্ষেত্রে আসি, আমরা এখানে দেখি যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন আছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আমরা যদি ক্লোরিনের আরেকটি ইলেকট্রন হতো তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করত। তাহলে যদি দুটি ক্লোরিন পরমাণু পরস্পর কাছাকাছি আসে তাহলে কেউ তো ইলেকট্রন দান করবে না, কিন্তু তারা এখানে যে 5টা আছে তাহলে একটা দরকার, আরেকটি ক্লোরিনের 5টি আছে সেটা কি করবে, সর্বশেষ ইলেকট্রনটা। অর্থাৎ এখানে আমরা যদি 3px, 3py, 3pz ধরি তাহলে 3px এর 2 থাকবে, 3py এর 2 এবং 3z এর 1। একইভাবে আরেকটি 3z এর 1, এই দুইটা পরস্পর সংযুক্ত হয়ে কি করবে, তারা তাদের ইলেকট্রন যুগলের সৃষ্টি করবে।
এইভাবে ক্লোরিন পরমাণুর ক্লোরিন অণু সৃষ্টি হয়। এখানে দেখা যায় যে ক্লোরিন পরমাণুর সর্বশেষ স্তরে 7টি ইলেকট্রন আছে, তাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌল আর্গনের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য ক্লোরিনের আরও একটি ইলেকট্রন প্রয়োজন। ক্লোরিনের এক পরমাণু হতে অপর পরমাণুতে ইলেকট্রন স্থানান্তর দ্বারা এই স্থায়িত্ব অর্জন করা সম্ভব নয়। বলা হচ্ছে যে যদি ইলেকট্রন ত্যাগ করতে হয় এইভাবে সম্ভব নয়। কাজে ক্লোরিন অণু গঠনকালে যখন দুটি ক্লোরিন পরমাণু পরস্পরের খুব কাছে আসে তখন উভয় পরমাণু কি করবে, একটি করে ইলেকট্রন শেয়ার করে একটি ইলেকট্রন যুগল সৃষ্টি করে। এর ফলে ইলেকট্রন যুগলটি উভয় পরমাণুর মধ্যবর্তী স্থানে বিস্তৃত থাকে, ফলে উভয় পরমাণুই নিষ্ক্রিয় গ্যাস মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এভাবে সমযোজী বন্ধনে এটা একক বন্ধনের সৃষ্টি হয় ক্লোরিন অণু। একইভাবে হাইড্রোজেন ক্লোরাইড, যেটা হচ্ছে যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, ক্লোরিনের হচ্ছে দেখা যাচ্ছে যে 3p5। এখানে ক্লোরিনের একটি দরকার, কিন্তু হাইড্রোজেনের একটিই আছে, সে অবশ্যই দান করতে চাইবে না, কারণ তার আরেকটি হলেও সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। সুতরাং হাইড্রোজেন চাইবে না যে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি ত্যাগ করুক। একইভাবে ক্লোরিনও ত্যাগ করতে চাইবে না। তাহলে কি করবে, হাইড্রোজেন এবং ক্লোরিন কি করবে, এই হাইড্রোজেন তার ইলেকট্রনটা এর সাথে শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠিত হবে। একইভাবে অ্যামোনিয়া অণুর গঠন। আমরা আসি দ্বিবন্ধন গঠন। দুটি পরমাণু পরস্পর নিজ নিজ যোজ্যতা স্তরের বা সর্বশেষ শক্তি স্তরে দুটি করে বিজোড় ইলেকট্রন সরবরাহের মাধ্যমে দুটি ইলেকট্রন যুগল সৃষ্টি করে, যা বন্ধনের কাজে সমভাবে ব্যবহৃত হলে পরমাণুদের মধ্যে দ্বিবন্ধন গঠিত হয়। যেমন কার্বন ডাই অক্সাইড, আমরা জানি কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 আমরা দেখি নিয়নের ইলেকট্রন বিন্যাস 1s2 তাহলে দেখা যাচ্ছে যে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য অক্সিজেনের আরো দুটি ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে অক্সিজেনের 4টি প্রয়োজন। এই অক্সিজেন এবং কার্বন যখন পরস্পরের কাছাকাছি যাবে, কেউ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে চাইবে না। এজন্য কি করবে, তারা দুজনেই তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলা, এখানে আছে 2p4, এখানে আর দুইটা দরকার, এই দুইটা কার্বনের দুইটা p2 এর ইলেকট্রনের সাথে শেয়ার করে দুজনেই কি করবে, এই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এইভাবে তারা কার্বন ডাই অক্সাইড গঠন করে। এখানে কার্বন ও অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌল নিয়ন অপেক্ষা যথাক্রমে 4টি ইলেকট্রন ও 2টি ইলেকট্রন কম আছে, তাই রাসায়নিক বিক্রিয়ার সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌল নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য কার্বন পরমাণুর 4টি ইলেকট্রন এবং প্রতিটি অক্সিজেন পরমাণুর 2টি করে ইলেকট্রন প্রয়োজন। কাজেই কার্বন ডাই অক্সাইড অণু গঠনকালে কার্বন পরমাণু তার প্রতি জোড়া ইলেকট্রন প্রতিটি অক্সিজেন পরমাণু প্রদত্ত এক জোড়া ইলেকট্রনের সাথে শেয়ার করে দুটি যুগল গঠন করে। এই দুটি ইলেকট্রন যুগল দ্বারা সৃষ্ট দুটি বন্ধনের মাধ্যমে কার্বন ও দুটি অক্সিজেন পরমাণুযুক্ত কার্বন ডাই অক্সাইড গঠিত হয়। আমরা সমযোজী বন্ধনের শর্ত। অবশ্যই একই ধরনের মৌল হতে হবে। আমরা একটু আগে বলছিলাম যে অধাতব মৌলের পরমাণুসমূহের মধ্যে সমযোজী বন্ধন গঠিত, অর্থাৎ শুধুমাত্র অধাতব মৌলের ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠিত হয়। এদের তড়িৎ ঋণাত্মকতার মান সমান কিংবা সামান্য কম বেশি হয়ে থাকে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌলের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য অধাতব মৌলের পরমাণুসমূহ ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখায় না, কিন্তু সঙ্গে সঙ্গে ইলেকট্রন যোগান দেয়। এই এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে যা সংশ্লিষ্ট পরমাণুসমূহ সমভাবে শেয়ার করে। সমযোজী বন্ধনে কিছু সীমাবদ্ধতা আছে। আমরা রাসায়নিক বিক্রিয়ার মৌলের পরমাণুসমূহের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করার নিয়মকে অক্টেট নিয়ম যা বা অষ্টক তত্ত্ব বলা হয়। বিজ্ঞানী কোজেল এবং বিজ্ঞানী লুইস প্রায় এই মতামত প্রদান, প্রায় সকল সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে অক্টেট নিয়ম প্রযোজ্য, কিন্তু কোনো কোনো সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে অক্টেট নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এর কিছু ব্যতিক্রম আছে, যেমন অসম্পূর্ণ অক্টেট। এমন কিছু সংখ্যক সমযোজী যৌগ আছে যাদের অণুতে উপস্থিত কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন কম, মানে 8টির কম উপস্থিত থাকলেও তা স্থায়ী যৌগ গঠন করে, যেমন বোরন ট্রাইফ্লোরাইড। আমরা দেখি বোরন 1s2